প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। তিলোত্তমা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি অগ্নিমিত্রার। আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আগস্টের টাকা ছাড়ার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। বিনামূল্যে মিলবে এলপিজি কানেকশন। উজ্জ্বলা যোজনায় কিভাবে আবেদন করবেন জানুন পদ্ধতি। আগে ছিল 1000 টাকা। শুভেন্দুর আমলে কন্যাদের স্কলারশিপ বাড়ল 100%। ঐতিহাসিক সিদ্ধান্ত সরকারের, উচ্ছ্বাস এবার দ্বিগুণ। অভিভাবকের সামনেই ছাত্রের গলা টিপে মারধর প্রিন্সিপালের। স্কুলে ব্যাপক ভাঙচুর, পুলিশের লাঠিচার্জ। রাজ্য সরকারি কর্মীদের প্রমোশনে করা নিয়ম, মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া মিলবে না পদোন্নতি। অঙ্গনারী কেন্দ্রে চলল বুলডোজার। কেন? রাজ্যের সরকারি স্কুল শিক্ষকদের নিয়ে বড় খবর। জনগণনার কাজে কি টিচারদের যুক্ত করা হবে? হাইকোর্টের বিরাট রায়। স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি, কি বলছে হাওয়া অফিস। লকআপে ডিম টোস্ট, আদা চায়ের আবদার নির্মলের। আদালতের পথে ডিম থেরাপি, চলল চর লাথি। রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, নাশকতার ছক। গ্রেপ্তার শরীফুল। ধীরগতি নয়, এবার দ্রুত করতে হবে কাজ। স্মার্ট মিটার নিয়ে রাজ্যগুলিকে বড় নির্দেশ কেন্দ্রের। চাহিদা তুঙ্গে। 2700 কোটি টাকা খরচে আরো 27টি বন্দে ভারত আনছে রেল। 53 লক্ষ টাকা শুধু কর্মীদের বেতন। কালীঘাট তৃণমূলের পার্টি অফিস নিয়ে প্রশ্ন করলেন ঋতব্রত। অসমের বন্যায় মানবিক উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 10 কোটি টাকার সাহায্যের হাত বাড়ালো বাংলা। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবারই তিলোত্তমা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে। তাদের বিরুদ্ধে তিলোত্তমার দেহ দড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অগ্নিমিত্রার প্রশ্ন, নির্মল ঘোষদের গ্রেপ্তার করা হলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাদ যাবেন? তিলোত্তমা কাণ্ডে গ্রেপ্তার নির্মল সঞ্জীব গত 9 আগস্ট তিলোত্তমার স্মরণসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, দয়া করে নতুন কেস চালু করুন, দ্রুত অ্যাকশন নিন, আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি, মানুষ জিতিয়েছেন এই কেসের বিচারের জন্য, আমি কমিটেড। এরপরই নতুন করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে নির্মল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। এখনো অধরা সোমনাথ দে। কি বললেন অগ্নিমিত্রা? নির্মলদের গ্রেপ্তারি প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, কিছুটা হলেও শান্তি পেয়েছেন, তবে তার মতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা উচিত। এই বিষয়ে অগ্নিমিত্রা বলেন, যদি নির্মল ঘোষ গ্রেপ্তার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করার দরকার, কারণ সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে এসেছিলেন। তিনি কেন বলেননি 6টার পর পোস্টমর্টম হয় না, দেহ রেখে দাও? বরং তিনি চেষ্টা করেছেন পুলিশকে ঘুষ খাইয়ে অভয়ার বাবা মায়ের মুখ চুপ করে দিতে। যদি প্রশ্নের উত্তর নির্মল বাবুকে গ্রেপ্তার করে দিতে হয়, যদি সোমনাথ বাবুকে গ্রেপ্তার করার দাবি রাখি, তাহলে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার বলে মনে হয়। 17 আগস্ট থেকে কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 3000 টাকা। আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার টাকা ছাড়ার আগে ফের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। আবেদনকারীদের উদ্দেশ্যে কি বললেন মুখ্যমন্ত্রী? অন্নপূর্ণা যোজনা। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে আমাদের তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। আমরা যেহেতু সংকল্পপত্রে ঘোষণা করেছিলাম, তাই আমরা প্রথম জুন মাসে 28 লক্ষ বেনিফিশিয়ারিকে অনলাইন এবং অফলাইনের মধ্য দিয়ে শুধু প্রোগ্রামটা লঞ্চ করিয়েছিলাম। এটা করার পেছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণ বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রথমত সরকারি টাকা, সরকারি অর্থ সঠিক জায়গায় ব্যয় করা উচিত। সরকারি অর্থ নয়ছয় করার কোনো অধিকার মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা আধিকারিকের নেই। তাছাড়া বিগত দিনের লক্ষ্মীর ভান্ডার বলুন বা আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা যোজনা একটা সম্পূর্ণভাবে মহিলাদের একটি স্কিম। তার বয়স নির্দিষ্ট করা আছে, 25 থেকে 60 বছর হতে হবে। সেক্ষেত্রে কোনো পুরুষের বা বয়সের 25 বছরের কম যারা, তারা পাওয়ার যোগ্য হতে পারে না। এর আগের 2 মাসে অন্নপূর্ণা যোজনার প্রাপকদের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একই সাথে বলেন, এখানে প্রায় 1,70,00,000 বা তার থেকে একটু কিছু বেশি হবে তারা আবেদন ইত্যাদি করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকরাও ছিলেন। অনেকের না পাওয়ার অভিযোগও ছিল, সংখ্যা অনেক। আবার অনেকের বক্তব্য ছিল যে যারা পাওয়ার যোগ্য নয় তারা পেয়েছে। তাই আমরা মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যে কাজ আগামীকাল পর্যন্ত আমাদের চালাতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে ইতিমধ্যেই যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক, গত মাসের থেকেও অনেক বেশি। তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে টাকা ট্রান্সফার করবে। এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। যদিও এটা প্রতি মাসে হবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারি প্রকল্পের অর্থ যাতে প্রকৃত প্রাপকদের কাছে যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে একটি এলপিজি কানেকশন নিতে গেলে ভালো টাকা খরচ হয়, ফলে ইচ্ছা থাকলেও অনেকে তা নিতে পারেন না। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। চালু করা হয়েছে পিএম উজ্জ্বলা যোজনা। এই সরকারি প্রকল্পে বিনামূল্যে এলপিজি কানেকশন পাওয়া যায়। পিএম উজ্জ্বলা যোজনায় আবেদন পদ্ধতি দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিও যাতে এলপিজি কানেকশন নিতে পারে সেই জন্য পিএম উজ্জ্বলা যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে যেমন বিনামূল্যে এলপিজি কানেকশন পাওয়া যায়, তেমনি গ্রাহকরা গ্যাস রিফিলের ক্ষেত্রে ভর্তুকির সুবিধাও পান। সবচেয়ে বড় বিষয় হলো এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আবেদনও বেশ সহজ। পিএম উজ্জ্বলা যোজনায় অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যায়। অনলাইনের ক্ষেত্রে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দমতো গ্যাস সংস্থা নির্বাচন করতে হবে। এরপর ফর্ম ফিল আপ করে জমা করে দিতে হবে। এছাড়া কেউ অফলাইনে আবেদন করতে চাইলে নিকটবর্তী এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আবেদন জানাতে পারেন। পাশাপাশি কমন সার্ভিস সেন্টার তথা সিএসসির মাধ্যমেও আবেদন জানানো হয়। এই সরকারি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নথিপত্র দরকার হয়, যেমন আবেদনকারীর আধার কার্ড, আধারের সঙ্গে লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড। পাশাপাশি রেশন কার্ড সহ পরিবারের অন্যান্য সদস্যদের আধার কার্ড হাতের কাছে রাখা উচিত। এগুলির সঙ্গে আরও বেশ কিছু নথিপত্র লাগতে পারে। পিএম উজ্জ্বলা যোজনার আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া মাপকাঠি অনুযায়ী আবেদনকারীকে মহিলা ও 18 বছর বা তার বেশি বয়সী হতে হবে। সেই সঙ্গেই আবেদনকারীর পরিবারের নামে আগে থেকে কোনো এলপিজি কানেকশন থাকা যাবে না। এগুলির পাশাপাশি পিএম উজ্জ্বলা যোজনার আবেদনের ক্ষেত্রে আরও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেগুলি পূরণ হলেই এই সরকারি প্রকল্পের আবেদন করা যাবে। বঙ্গের রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে চালু কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য এবার থেকে মিলবে কেন্দ্রের যাবতীয় সুবিধা। 14ই আগস্ট কন্যারত্ন দিবস পালনে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বড় ঘোষণা, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ছাত্রীরা বছরে 1000 টাকার বদলে পাবে 2000 টাকা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আপাতত চলতি বছর তা 1000 টাকা করেই মিলবে। শুক্রবারই রাজ্য সরকারের তরফে তাদের জন্য বরাদ্দ 400 কোটি টাকা স্কুলগুলির ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তা আজ থেকেই হাতে পাবেন ছাত্রীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ছাত্রীদের পড়াশোনা কার্যত নিখরচায় হতো। স্কুল ছাত্রীরা বছরে 1000 টাকা করে বৃত্তি পেত। তা কন্যাশ্রী 1 বা K1 ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করলে এককালীন 25,000 টাকা পাওয়া যেত সরকারের তরফে। বিশ্ববিদ্যালয় স্তরেও K2 স্কলারশিপ ছিল। এসব সরকারি বৃত্তির সহযোগিতায় রাজ্যে মেয়েদের শিক্ষার প্রসার ঘটেছিল বলে দাবি করেছিল প্রাক্তন সরকার। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিজেপি ক্ষমতায় আসায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। এতদিন যেসব কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত ছিল তা এবার পাবেন সকলে। সেই অনুযায়ী মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি চালু হলো বঙ্গে। 14ই আগস্ট কন্যারত্ন দিবসে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এতদিন কন্যাশ্রী নামে যে প্রকল্প ছিল তা আমরা কন্যারত্ন নাম দিলাম। আমাদের ছোট ছোট মেয়েরা সকলে রত্ন। আমি চাই তারা আরো ভালোভাবে পড়াশোনা করে সকলে মাতঙ্গিনী হাজরার মতো ব্যক্তিত্ব হোক। তার জন্য সরকার সব রকম সুবিধা দেবে। স্কুল পড়ুয়াদের সুবিধায় হেল্পলাইন নম্বর চালু হলো। নম্বরটি 181। আজ থেকে কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো বাংলা। এবছর আমরা স্কুল ছাত্রীদের জন্য এককালীন 1000 টাকা করে দেব। মোট 20,13,000 ছাত্রী এই অর্থ পাবে। তার জন্য 400 কোটি টাকা আমরা আজই ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি। পরের শিক্ষাবর্ষ 2027 সাল থেকে এই অর্থ দ্বিগুণ অর্থাৎ বছরে 2000 টাকা করে দেওয়া হবে। এছাড়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যেটা ছিল এককালীন 25,000 টাকা, তা পাবে উচ্চ শিক্ষারত ছাত্রীরা। স্কুলে 2 ছাত্রের ঝামেলা। এক ছাত্রের অভিভাবকদের স্কুলে ডেকে পাঠিয়েছিলেন প্রিন্সিপাল। অভিযোগ, অভিভাবকদের সামনেই ওই ছাত্রকে শাসনের নামে তার গলা টিপে মারধর করেন প্রিন্সিপাল। সেই ঘটনার জেরে রণক্ষেত্রের আকার নিল স্কুল চত্বর। ব্যাপক ভাঙচুর চালানো স্কুলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শাসনের নামে বিক্ষোভকারীদের ঘটাতে লাঠিচার্জ করা হয়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কাকসার পানাগড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড় এলাকার ওই স্কুলে ঘটনার সূত্রপাত গতকাল বৃহস্পতিবার। অভিযোগ, গতকাল 9ম শ্রেণীর 2 ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই ঘটনায় এক ছাত্রের অভিভাবকদের সন্ধ্যায় স্কুলে ডেকে পাঠানো হয়। সে সময় স্কুলের প্রিন্সিপালের সঙ্গে ওই ছাত্র তর্কাতর্কি করে ফেলে। প্রিন্সিপাল শাসনের নামে 9ম শ্রেণীর ওই ছাত্রের গলা টিপে ধরে অভিভাবকদের সামনেই তাকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই ঘটনার রেশ শুক্রবার দেখা যায় স্কুলের সামনে। স্থানীয়রা স্কুল শুরুর আগে এলাকায় জড়ো হয়েছিল। এক শিক্ষক স্কুলে আসার সময় তাকে আটকে রাখা হয়। সেই ঘটনায় স্কুলের তরফে কাকসা থানার যোগাযোগ করলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়।
ওই শিক্ষককে মুক্ত করে এলাকা ফাঁকা করে দেওয়া হয়। পুলিশ ফিরে যেতেই ওই ঘটনায় আরো জনরোষ তৈরি হয় বলে অভিযোগ। ক্ষুব্ধ মানুষজন এরপর স্কুলে হামলা চালায়। অভিযোগ, স্কুলের ভেতর ঢুকে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালাতে থাকে। ঘটনায় স্কুলের পড়ুয়াদের, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফের স্কুল চত্বরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এবার বিক্ষোভকারীদের সরাতে চলে ব্যাপক লাঠিচার্জ। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই চত্বরে। পুলিশ রীতিমতো তাড়া করে হামলাকারীদের পাকড়াও করে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রাশপ্রীত সিং বলেন, দুই ছাত্রর মধ্যে গন্ডগোল বেঁধেছিল। পরে সেই বিবাদ স্কুলের প্রিন্সিপালের সঙ্গেও হয়। আমরা এখনো পর্যন্ত প্রায় 10 জনকে আটক করেছি। তদন্ত চলছে। পরিস্থিতি শান্ত হলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে খবর। রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতি ও বদলির নিয়মে বড়সড় পরিবর্তন আনল সরকার। এবার থেকে উচ্চ বেতন স্তরের পদে প্রমোশনের ক্ষেত্রে আরো কড়া নজরদারি থাকবে। নির্দিষ্ট স্তরের পদে কাউকে উন্নীত করতে হলে শুধু সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তই যথেষ্ট হবে না, প্রয়োজন পড়বে মুখ্যমন্ত্রীর অনুমোদনেরও। পাশাপাশি বদলির ক্ষেত্রেও কর্মীদের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। সরকারি কর্মীদের গভর্নমেন্ট এমপ্লয়িজ পদোন্নতিতে বড় পরিবর্তন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, 2019 সালের বেতন কাঠামো অনুযায়ী লেভেল 22 এবং তার ওপরের বেতন স্তরের পদে পদোন্নতি দিতে হলে মুখ্যমন্ত্রীর সম্মতি নিতে হবে। রাজ্যের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর ইতিমধ্যেই সমস্ত সরকারি দপ্তরকে এ বিষয়ে নির্দেশ দিয়েছে। কোনো কর্মীকে এই স্তরের পদে উন্নীত করার প্রস্তাব তৈরি হলে সংশ্লিষ্ট ফাইল ওই দপ্তরের মাধ্যমে মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠাতে হবে। এছাড়াও প্রতিটি সরকারি দপ্তরের কাছে এই ধরনের পদ সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কোন কোন পদ লেভেল 22 বা তার বেশি বেতন স্তরের আওতায় পড়ছে, সেখানে সর্বশেষ কবে পদোন্নতি হয়েছে এবং সেই সময় মুখ্যমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছিল কিনা, সেই তথ্য 7 দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, উচ্চ বেতন স্তরের পদে পদোন্নতির পুরো প্রক্রিয়াটি এবার আরো নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আসছে। সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রেও ইতিমধ্যে নতুন নীতি কার্যকর করেছে রাজ্য সরকার। হোম ডিস্ট্রিক্টে পোস্টিং নয়, এই নিয়ম ফিল্ড লেভেল অফিসার থেকে এক্সটেনশন অফিসার পদমর্যাদার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে জানানো হয়েছে। তবে অবসরের আগের শেষ 2 বছরে প্রশাসনিক প্রয়োজন থাকলে নিয়মের ব্যতিক্রম করা যেতে পারে। একই পদে কতদিন কাজ করার পর বদলি হতে পারেন কর্মীরা, সেটিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনো পদে টানা 3 বছর দায়িত্ব পালন করার পরেই বদলির জন্য সংশ্লিষ্ট কর্মীকে বিবেচনা করা হবে। আবার সাধারণ পরিস্থিতিতে 4 বছরের বেশি কাউকে একই পদে রাখা হবে না। তবে রাজস্ব আদায়, কর সংগ্রহ সহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে সময়সীমা আরও কম। বদলির সিদ্ধান্তের সময় শুধু প্রশাসনিক সুবিধাকে গুরুত্ব দিলেই হবে না, জনস্বার্থ এবং সংশ্লিষ্ট জেলার প্রয়োজনীয়তার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। প্রমোশন থেকে বদলি, দুই ক্ষেত্রেই প্রশাসনিক ব্যবস্থাকে আরও নিয়মবদ্ধ করার পথে হাঁটছে সরকার। নতুন নির্দেশগুলি কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মীদের পদোন্নতি ও বদলির প্রক্রিয়া আরও সুসংবদ্ধ হলো। রাতের অন্ধকারে অঙ্গনারী কেন্দ্র বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল দুষ্কৃতীরা। অঙ্গনারী কেন্দ্রের জায়গা নিজের নামে করে নেওয়ার অভিযোগ কেন্দ্রের দিদিমণির দিকে। দখলমুক্ত করতেই এই ভাঙচুরের ঘটনা বলছেন স্থানীয় বাসিন্দারা। গোঘাটের কুমুরসার ঘটনায় হতবাক গ্রামবাসীরা। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধান রবীন দে ও আইসিডিএস কেন্দ্রের দিদিমণি মান্তু রায়ের দিকে অভিযোগ গ্রামবাসীদের। গোঘাটের কুমুরসা পূর্বরায় পাড়াতে 1980 সাল থেকে একটি আইসিডিএস সেন্টার ছিল। প্রথমে মাটির, পরে কংক্রিটের আইসিডিএস সেন্টার তৈরি হয়। তৎকালীন গ্রামের 2 জন সহৃদয় ব্যক্তি আইসিডিএস কেন্দ্র নির্মাণের জন্য রাজ্য সরকারকে 10 টাকার স্ট্যাম্প পেপারে 4 শতক জায়গা দান করেন। তখন থেকেই আইসিডিএস সেন্টার চলে আসছে। অভিযোগ, বর্তমান আইসিডিএস কর্মী মান্তু রায় ও কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগসাজশে রবীন দে আইসিডিএস কেন্দ্রের ভবন নির্মাণ হবে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে পঞ্চায়েত থেকে রেজুলেশন করে এই অঙ্গনারী কেন্দ্রটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয় দুয়ারে নিয়ে যায়। গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে মাটির আইসিডিএস কেন্দ্রটি কংক্রিটের তৈরি করে পুনরায়। সরকারিভাবে জলের জন্য সাবমার্সিবল ও ট্যাঙ্ক বসানো হয়। শৌচালয়ের ব্যবস্থাও ছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে সবকিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, সত্যরঞ্জন রায় ও রবীন্দ্রনাথ চৌধুরী স্ট্যাম্প পেপারে অঙ্গনারী কেন্দ্রকে দান করেছিলেন। তাদের নামে বর্তমানে রেকর্ড থেকে যাওয়ায় আইসিডিএস কেন্দ্রের দিদিমণি মান্তু মণ্ডল তৎকালীন জায়গাদানকারী বংশধরদের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে লিখিয়ে নিয়েছেন এবং তার নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। বিএলআর অফিসে মিউটেশনের জন্য আবেদন করলে বিএলআরও অফিস অনুসন্ধান করে দেখে ওই জায়গার ওপর সরকারি আইসিডিএস কেন্দ্র আছে, তাই বিএলআর অফিস মিউটেশন করেনি। তাই লোক লাগিয়ে মঙ্গলবার রাতে এই আইসিডিএস কেন্দ্রটি ভেঙে দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান তার ক্ষমতা বলে এই আইসিডিএস কেন্দ্রটি একটি প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে নিয়ে গিয়েছেন। এই আইসিডিএস কেন্দ্রটির এক বছরের মতো পূর্ব কুমারসা প্রাথমিক বিদ্যালয়ের দুয়ারে চলছে। এই প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কাদা মারিয়েই যেতে হয়। ক্ষুব্ধ এলাকার মানুষজন, তারা চায় আগের জায়গাতেই অঙ্গনারী কেন্দ্রটি হোক এবং যারা আইসিডিএস কেন্দ্রটি ভাঙচুর করলো তাদের শাস্তি হোক। যদিও দীর্ঘদিন ধরে অঙ্গনারী কেন্দ্রে রান্না করে আসছেন বীণা মণ্ডল, তিনিও জানিয়েছেন আগে ভেঙে দেওয়া অঙ্গনারী কেন্দ্রই রান্নার কাজ সামলাচ্ছেন।
স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয়র কাছেই বিশেষ ও গর্বের। এই দিনটি জাতীয় ছুটি। সকালে পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। বিকেলের দিকে বেশিরভাগই বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়ার পলায়ন করে। গত কয়েকদিন ধরে বৃষ্টি যেভাবে দাপট দেখাচ্ছে তাতে স্বাভাবিকভাবেই সকলের মনে উকি মারছে একটাই প্রশ্ন, 15ই আগস্ট বৃষ্টি হবে না তো? কিন্তু সুখবর দিতে পারল না হাওয়া অফিস। জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। 4 জেলায় জারি হলুদ সতর্কতা। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এই সিস্টেমের অভিমুখ এখনো গভীর নিম্নচাপ রূপেই মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পাঞ্জাবের অমৃতসর থেকে বালিয়া হয়ে পশ্চিমবঙ্গের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। এর ফলে শুক্রবার দক্ষিণবঙ্গের 6 জেলা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 15ই আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই স্বাধীনতা দিবসে বিশেষ প্ল্যান করলে তা আকাশের পরিস্থিতি বুঝে তবেই করবেন। একান্তই বেরোলে সঙ্গে রাখবেন ছাতা। সরকারি স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত করে ঢালাওভাবে শিক্ষকদের জনগণনার অর্থাৎ সেন্সাস কাজে যোগ দেওয়ার নির্দেশ ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। প্রতিদিন দীর্ঘ পথ যাতায়াত করে স্কুলের দায়িত্ব সামলানোর পর শিক্ষকেরা কিভাবে সেন্সাসের মতো গুরুদায়িত্ব পালন করবেন তা নিয়ে শুক্রবার শুনানিতে রাজ্য প্রশাসনের পরিকল্পনা ও ভূমিকা নিয়ে একগুচ্ছ করা প্রশ্ন তুললেন বিচারপতি কৃষ্ণা রাও। বিদ্যালয় স্তরে শিক্ষক সংকট এড়াতে বাল্ক অর্ডার বা গণহারে নিয়োগ না করে রোটেশন পদ্ধতিতে দায়িত্ব বন্টনের পক্ষে স্পষ্ট সওয়াল করেছে আদালত। শুনানি চলাকালীন বিচারপতি কৃষ্ণা রাও শিক্ষকদের দৈনিক যাতায়াত এবং কাজের বাস্তব সময়সীমা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন। শিক্ষকেরা দিনে প্রায় 40 কিলোমিটার যাতায়াত করে একই সাথে দুটি দায়িত্ব কিভাবে সামলাবেন? বিচারপতি পর্যবেক্ষণ করেন শিক্ষকেরা কখনো স্কুল করবেন আর কখন সেন্সাসের কাজে যাবেন। স্কুল ছুটি হয় বিকেল 4টে। এই কাজের জায়গায় স্কুলের ঠিক পাশেই নয় যে তারা সহজেই চলে যাবেন। 4টের পর অন্য জায়গায় গিয়ে কাজ সেরে তারা বাড়ি ফিরবেন কখন, সেটা আদালতকে ভাবাচ্ছে। রাজ্যকে সরাসরি প্রশ্ন করে আদালত জানতে চায়, নিয়োগের আগে শিক্ষকদের বায়োডাটা কেন খতিয়ে দেখা হয়নি? তারা কোথা থেকে আসছেন? স্কুল ও বাড়ির দূরত্ব কত? এসব তথ্য কি রাজ্যের যাচাই করা উচিত ছিল না? আদালতের করা প্রতিক্রিয়া রাজ্যের তরফে দাবি করা হয়, জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক কাজ এবং দেশের অন্যান্য রাজ্যেও শিক্ষকেরা এই কাজ করছেন, সেখানে এত সমস্যা হচ্ছে না। এর জবাবে বিচারপতিরাও উষ্মা প্রকাশ করে বলেন, আপনার বাড়ি মাত্র 6 কিলোমিটার দূরে। তাছাড়া শনিবার ছুটির দিন হতে পারে, কিন্তু শিক্ষকদের শনিবারেও ক্লাস নিতে হয়। সকাল 10টা থেকে বিকেল 4টি স্কুলের নির্ধারিত সময়, তাহলে সেন্সাসের সময় কোথায়? রাজ্যের তরফে পাল্টা দাবি করার চেষ্টা হয় যে শিক্ষকেরা 4টি পর্যন্ত থাকেন না। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি প্রশ্ন করেন, রাজ্য কি বলতে চাইছে শিক্ষকেরা 4টি পর্যন্ত থাকেন না? এই বক্তব্য কি আদালত নির্দেশে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করবে? রোটেশন প্রস্তাব ও ভারসাম্য রক্ষার নির্দেশ শিক্ষকদের তরফে জানানো হয়। তারা দায়িত্ব পালনে প্রস্তুত, তবে সেটিকে অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে। আদালত জানায়, আইনি বিধান অর্থাৎ RTE থাকলেও বাস্তবসম্মত পথ বের করতে হবে। রোটেশন ব্যবস্থা, প্রতিটি স্কুল থেকে সব শিক্ষককে একযোগে না নিয়ে 4 থেকে 5 জন করে শিক্ষক বেছে নেওয়া যেত। পর্যাপ্ত ভারসাম্য, একদিন অন্তর বা পর্যায়ক্রমে কাজ করানো যেত, যাতে সেন্সাসের কাজও চলে এবং স্কুলের শিক্ষার্থীদের পঠন পাঠনও থমকে না যায়। পরবর্তী পদক্ষেপ, আদালতের নির্দেশে মামলাকারী শিক্ষকেরা তাদের বাড়ি, স্কুলের দূরত্ব, যাতায়াতের মাধ্যম ও সময়সীমা সংক্রান্ত সমস্ত তথ্য অতিরিক্ত সলিসিটর জেনারেলকে অর্থাৎ ASG জমা দেবেন। রাজ্য সরকার এই তথ্যগুলি খতিয়ে দেখে নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত আদালতকে জানাবে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা।